আমরা সিকিউ এর একটা সামারি করে ফেলি। ওকে, সো দেখো আগে প্রশ্নটা একটু পড়ো, প্রশ্নটা আগে একটু পড়ে ফেলো সবাই, আগে একটু প্রশ্নটা পড়ে ফেলো। দেখো যে জিনিসগুলো তুমি পড়ছো, যে সূত্রগুলো পড়ছো, সেই সূত্রগুলা থেকেই কিন্তু সবকিছু, সেই সূত্রগুলা থেকেই কিন্তু সবকিছু। ঠিক আছে, কোনোটাই হচ্ছে এর বাইরে না। দেখো কি বলছে, পদার্থবিজ্ঞান ল্যাবে, পদার্থবিজ্ঞান ল্যাবে 16 গ্রাম ভরের হিলিয়াম গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে রাখা আছে। তাপমাত্রা স্থির রেখে বেলুন ফোলানোর জন্য 5 গ্রাম গ্যাস সিলিন্ডার থেকে বের করে নেওয়া হলো। প্রথমে বলল প্রাথমিক অবস্থায় গ্যাসটিতে অণুর সংখ্যা কত নির্ণয় করো। আগে দেখতে হবে অণুর সংখ্যা মানে কি বোঝায়, ক্যাপিটাল এন বোঝায়, ক্যাপিটাল এন বোঝায়। তাহলে গ নাম্বার প্রশ্ন যদি আমি এখানে করতে চাই, গ নাম্বার প্রশ্ন যদি আমি এখানে করতে চাই, দেখো গ নাম্বার প্রশ্ন, দাঁড়াও আমি একটু কলমের কালিটা চেঞ্জ করি। সো গ নাম্বার প্রশ্ন যে আমাদের প্রাথমিক অবস্থায় গ্যাসটিতে অণুর সংখ্যা বের করতে বলল। তো আমি এখানে দেখো কি কি দেওয়া আছে, হিলিয়াম গ্যাস তাপমাত্রা স্থির রেখে বেলুন ফোলানোর জন্য 5 গ্রাম গ্যাস সিলিন্ডার থেকে বের করে নেওয়া হলো বলছে। প্রাথমিক অবস্থাটিতে গ্যাসটিতে অণুর সংখ্যা কত বের করতে বলছে। ও তাহলে আমাকে আগে বের করতে হবে কত মোল গ্যাস আছে এখানে। সো যেহেতু হিলিয়াম গ্যাস, তাহলে দেখো স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, এটা সমান সমান কি লেখা যায়, এন ডিভাইডেড বাই এন এ, এভাবে লেখা যায়। এখন দেখো স্মল এম মানে কি, স্মল এম মানে হচ্ছে 16 গ্রাম, 16 গ্রাম। আর হিলিয়ামের জন্য কত গ্রাম হয়, 4 গ্রাম হয় না, হিলিয়ামের জন্য 4 গ্রাম হয়। তাহলে এখানে টোটাল 4 মোল আছে। তাহলে আমাদের কত অণু আছে, অণু সংখ্যা কিন্তু বের হয়ে যাবে এখান থেকে। এই যে অণুর সংখ্যা হচ্ছে আমাদের 16/4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, জাস্ট মোল সংখ্যার কনসেপ্ট দিয়ে করে ফেললাম, 4 ইন্টু ওই যে অ্যাভোগাড্রো নাম্বার যেটা হয় সেটা। এটা হিসাব করে দেখবা কত হয়, বুঝতে পেরেছো? এই যে করেও ফেলছো অনেকে, অনেকে করেও ফেলেছো, ভেরি গুড। শোনো এর আগে কিন্তু যে টাইপের প্রবলেমগুলো আছে, যে আমাদের ধরো ওই যে কুয়ার গভীরতা বলছি, হ্রদের গভীরতা নির্ণয় টাইপের যে সমস্ত প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো কিন্তু আমি ওই ক্লাসের পরপরই তোমাদেরকে অনেকগুলো দেখাইছিলাম। সো ওইগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু ওইখানে সিকিউ একবার করে আসছি, তাই এখানে আর ওই টাইপের সিকিউগুলো অ্যাড করলাম না। ঠিক আছে, ওগুলো ক্লাসের মধ্যেই করানো হয়ে গেছিল। দেখো এখানে বোর্ডের সিকিউ ছিল। আচ্ছা, যেই টপিকগুলো থেকে সিকিউ দেখানো হয়নি ওইগুলো থেকেই চুজ করছি। আর তাছাড়াও তুমি দেখবা প্রবলেম যেভাবে করে করানো হয়েছে, ইনশাল্লাহ এখন টেস্ট পেপারে প্রতিটা প্রবলেমই তুমি ধরলে শুরু করতে পারবা, প্রবলেম সলভ করে আসতে পারবা ইনশাল্লাহ। ওকে, পরেরটাতে যাচ্ছি, ঘ নাম্বার প্রশ্ন। দেখো কি বললো, সিলিন্ডারের অভ্যন্তরে গ্যাসটির প্রাথমিক এবং শেষ চাপ তুলনা করো। সিলিন্ডারের অভ্যন্তরে গ্যাসটির প্রাথমিক এবং শেষ চাপ তুলনা করো। তাহলে ভাই দেখো তো, আমরা যদি একটু পিভি সমান এনআরটি সূত্রটা লিখি, হ্যাঁ দেখো তো এখানে কোনটা কোনটা কনস্ট্যান্ট থাকবে। আমরা বলেছে যে সিলিন্ডার রাখা আছে তাপমাত্রা স্থির। দেখো সিলিন্ডার কিন্তু একটা স্থির আয়তনের বস্তু, সো তোমার কিন্তু তাপমাত্রাও যেহেতু স্থির থাকছে, সো তোমার ওই পদার্থ ঢোকানোর ফলে চাপ প্রবাহিত মানে চাপ বৃদ্ধি পেয়ে কিন্তু সিলিন্ডারের আয়তন বাড়বে না। সিলিন্ডার একটা বদ্ধ কন্টেইনার, তো সেই ক্ষেত্রে আমাদের ভি কিন্তু ফিক্সড থাকবে, আমাদের ভি থাকবে ফিক্সড, তারপরে স্থির তাপমাত্রা বলে দেওয়ায় আর থাকবে ফিক্সড, টিও থাকবে ফিক্সড। এন এর মধ্যে আমি যদি একটু তাকাই, এন মানে কিন্তু লেখা যায় কি, আমরা যদি পি ডিভাইডেড বাই এন, আচ্ছা এনটাকে যদি একটু ভেঙে লিখি, আমাদের বলছে যে 5 গ্রাম গ্যাস সিলিন্ডার থেকে বের করে নেওয়া হলো। তো এন মানে আসলে কি, আমি যদি এভাবে আসি, এন মানে হচ্ছে স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তো আর ইন্টু টি, এর মধ্যে কিন্তু দেখো আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, ক্যাপিটাল এমও কনস্ট্যান্ট, কারণ আমরা তো হিলিয়াম গ্যাসই ওখানে অ্যাড করছি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি পি আর ভি এর মধ্যে ভিও যেহেতু কনস্ট্যান্ট, তার মানে কি পি আর এম এর সম্পর্ক। তাহলে ভাই একদম সহজ, যে আমরা এখান থেকে দেখব পি ইনিশিয়াল ডিভাইডেড বাই হচ্ছে এম ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু পি ফাইনাল ডিভাইডেড বাই এম ফাইনাল। ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে পি বাই এম হচ্ছে ধ্রুবক, এই ক্ষেত্রে হচ্ছে পি বাই এম হচ্ছে কনস্ট্যান্ট।
কনস্ট্যান্ট। তাহলে এটা লেখা যাবে। তাহলে আমাদের বলছে প্রাথমিক এবং অভ্যন্তরীণ চাপের তুলনা করতে। তাইলে পি ফাইনাল বাই পি ইনিশিয়াল এটা সমান সমান কি হবে, এম ফাইনাল ডিভাইডেড বাই এম ইনিশিয়াল। আচ্ছা, এম ফাইনালটা কত, আমরা 5 গ্রাম গ্যাস সিলিন্ডার থেকে বের করে নিছিলাম, তাহলে ফাইনালটা হচ্ছে আমাদের 16-5 এবং শুরুতে ছিল 16, তাহলে ফাইনালটা আসলে ইনিশিয়ালের কত গুণ, 11/16, 11/16 গুণ। ঠিক আছে, ইনিশিয়াল চাপের 11/16 গুণ। সো ফাইনাল যেই চাপটা সেটা হচ্ছে 11/16 গুণ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুলনা করতে বলছে, আমরা কিন্তু একটা আরেকটার কত গুণ সেটা সুন্দর মতন বের করে ফেললাম, তাহলেই হয়ে গেল। ভেরি গুড, চলো পরের প্রবলেমে যাই। দেখো কি বলছে এখানে, 10⁻² মিটার কিউব আয়তনের সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় এবং 2.5 × 10⁻, এত চাপে। দেখো এইভাবে করে প্রশ্ন পড়লে না তুমি আসলে খুবই মাথার মধ্যে গুবলেট পেকে যাবে। সো এটার জন্য কি করবা, যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো একটু সাইডে লিখে রাখবা, তাহলে তোমার সহজ হবে। আয়তন দেওয়া আছে 10⁻² মিটার কিউব। দেখো এইটুকু লেখা আর এই পুরা লেখা কত পার্থক্য। 300 কেলভিন তাপমাত্রা, টি সমান হচ্ছে 300 কেলভিন তাপমাত্রা, লিখে ফেললাম। এত চাপে, ওয়াও, চাপও দেওয়া আছে, তাহলে 2.5 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। দেখো সুন্দর দেওয়া আছে, অক্সিজেন গ্যাস ভর্তি করা আছে। এরপর তাপমাত্রা অপরিবর্তিত রেখে, আচ্ছা আমরা কি করলাম, তারপরে টিটাকে কনস্ট্যান্ট রাখছি। টিটাকে কনস্ট্যান্ট রাখার পরে কিছু পরিমাণ অক্সিজেন ব্যবহার করার পরে চাপ এত পাওয়া গেল, তার মানে এটা হচ্ছে পি ইনিশিয়াল দেওয়া এবং পি ফাইনাল যেটা সেটা হচ্ছে 1.3 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, অক্সিজেনের আণবিক ভর দেওয়া আছে, এটা না দেওয়া থাকলে আমরা 32 ধরেই করতাম। সো এত গ্রাম পার মোল, ভালো কথা। এখন আমাদেরকে দেখো গ নাম্বার প্রশ্নে কি বলল। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলল যে উদ্দীপকে বর্ণিত অক্সিজেন গ্যাস ব্যবহারের পূর্বের অণুগুলোর মূল গড় বর্গবেগ কত ছিল। সো মূল গড় বর্গবেগ, তার মানে CRMS এর কথা বলছে। খেয়াল করো, অনেক সময় কিন্তু প্রশ্নে শুধু গড় বর্গবেগ বের করতে বলে, তার মানে কিন্তু CRMS স্কোয়ার বের করতে বলে। যখন মূল গড় বর্গবেগ তখন CRMS, এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে √3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল M। ঠিক আছে, 3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল M। তাহলে আমরা অক্সিজেন গ্যাসের তাপমাত্রা কত সেটা এখন জানি। এখানে √ দিয়ে যদি করি তাহলে 3 × 8.314 ইন্টু আমাদের টেম্পারেচার যেটা সেটা হচ্ছে কত কেলভিন ছিল, 300 কেলভিন। অবশ্যই এটা কিন্তু কেলভিনে বসাতে হবে, মনে রেখো। ডিভাইডেড বাই কতখানি আমাদের গ্রাম পার মোল, বা এখানে তো মোলার ম্যাসটা বসে, তো সেই মোলার ম্যাসটা কত, 32। কিন্তু 32 লিখলে হবে না, কিন্তু মনে রেখো কেজিতে নিতে হয় এটা, 10⁻³ তো তুমি যখন ওই যে পরীক্ষার আগে রিভিশন দাও না, তখন কিন্তু এই জায়গাগুলোতেই আসলে ভুল করে আসবা। তো এগুলা খাতায় আশা করি লিখে রাখছো, এগুলো ওই সময় কিন্তু নোট করে দিছিলাম। তো এগুলো একটু খেয়াল রেখো যে কখন কোন ভ্যালুটা বসছে। সো ভেরি গুড, একজন এই যে বের করে ফেলছো। এখানে কত আসে ভ্যালুটা, যে 483.567। আমি একটু ক্যালকুলেট করে দেখি। 8.314 × 300 ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 10⁻³ এটা রুট করলে আসে 483.56 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের CRMS এর ভ্যালু। ভেরি গুড। এইবার আসো ঘ নাম্বার প্রশ্ন। কি বলল, উদ্দীপকের বর্ণনা মতে যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে সেটা নির্ণয় করা সম্ভব কিনা। সো চলো আমরা তাহলে এটা দেখি কোনোভাবে সম্ভব কিনা। এবার আসো ঘ নাম্বার প্রশ্ন। দেখো, যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা এখানে যদি প্রথমে PV = nRT এটার দিকেই তাকাই, তাহলে আমাদের দেখো সিলিন্ডারের আয়তনের পরিবর্তন হবে না, V তাহলে কনস্ট্যান্ট। তারপরে আমরা তাপমাত্রা অপরিবর্তিত রেখেছি, R কনস্ট্যান্ট, T ও কনস্ট্যান্ট। তার মানে আগের অঙ্কটার মতনই এখানে হচ্ছে n এর সাথে এর সম্পর্ক হবে। সো যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে সেটার একটা তুলনা করতে বলছে, ও সেটা নির্ণয় করা সম্ভব কিনা এটা বের করতে বলেছে। হ্যাঁ সম্ভব, কারণ দেখো আমরা এখান থেকে একটা কাজে আগাতে পারি, আগে শুরু করতে পারি। কিন্তু শুরু করলে তুমি দেখো তাহলে বুঝে যাবা তোমার কি দরকার। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, বেশিরভাগ অঙ্ক করার সময় আমরা আসলে শুরুতেই অনেক চিন্তা করি যে শুরুটা করব কিভাবে।
দেখো তুমি যদি ওই চিন্তা না করে তুমি যা সূত্র জানো সেই অনুযায়ী তুমি যদি আগে ম্যাথ করা শুরু করো, তুমি দেখবা কোনো একটা জিনিসের ভ্যালু তুমি প্রশ্নে দেওয়া নাই। তখন তোমাকে প্রশ্ন করতে হবে নিজের কাছে, এই ভ্যালুটা আমি অন্য কোনোভাবে কি বের করতে পারি? সো এই এক একটা প্রশ্ন তোমার একটা রাস্তা খুলে দিবে দেখবা। হ্যাঁ, তো চেষ্টা করবা যে আগে আমি এখানে লিখলাম পিভি সমান এনআরটি, এবার আমি একটু ভুল মেথডে আগাবো কিছুক্ষণ। ঠিক আছে, আমি জানি কি করতে হবে, কিন্তু আমি তোমাদের নর্মাল প্রসেসে যখন চিন্তা করবা তখন কিভাবে আগাও সেটা আমি বলতেছি। যে এখান থেকে আমরা তারপরে কি লিখবো, পি ইনিশিয়াল ডিভাইডেড বাই পি ফাইনাল সমান সমান এখান থেকে ওই যে এন মানে কি লেখা যাবে, এম ইনিশিয়াল ডিভাইডেড বাই এম ফাইনাল, তাই না? সো কত মোল এটা মানে তো আমরা এন দিয়ে করতে পারবো, বা যেহেতু কি পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে আমরা গ্রামে বের করতে চাই, সো এই কারণে হচ্ছে একবারে এম দিয়ে লিখে ফেললাম, কারণ যে ক্যাপিটাল এম তো কাটাকাটি হয়ে যায়। এখন খেয়াল করো, আমরা কিন্তু কোনোভাবে এইখানে যেমন ইনিশিয়াল প্রেশারটা জানি, আমাদের ফাইনাল প্রেশারটা কত এটাও কিন্তু আমরা জানি। হ্যাঁ, ইনিশিয়াল প্রেশারও জানি, ফাইনাল প্রেশারও জানি। তাহলে আমাদের মেইনলি যেটা বের করা লাগবে সেটা হচ্ছে এম ইনিশিয়ালটা কত ছিল এবং এম ফাইনালটা কত ছিল। এই দুইটার মধ্যে আমাদের ভ্যালুটা বের করতে হবে, এম ইনিশিয়াল কত, এম ফাইনাল কত। তো যদি বলে পার্সেন্টেজ আকারে বের করো তাহলে কিন্তু একবারে হয়ে যাবে। সাপোজ যদি বলে শতকরা কত, তাহলে কিন্তু একবারে হয়ে যাবে। সো শতকরার অঙ্কটা আমি ম্যাথ ক্লাসগুলোতে দেখাইছিলাম। সো এখানে যেহেতু শতকরাটা চায় না, ওই অ্যাপ্রোচ এখন যাচ্ছি না, কিন্তু দেখো আমাদের মেইন টার্গেট এখন এম ইনিশিয়াল আর এম ফাইনালটা বের করা। তো এম ইনিশিয়াল কেমনে বের করব? সো সেটার জন্য তুমি বুঝতে পারছো এই সূত্রটা পরে ইউজ করব। প্রথমে আমরা আসো আগে ওই P1 V1 সমান সমান M1 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম আর ইন্টু T1 থেকে আগে M1 এর মানটা বের করি, কারণ আমাদের তো সবই দেওয়া ছিল, ভি দেওয়া, টি দেওয়া, পি দেওয়া, সব কিছুই দেওয়া ছিল। তাহলে দেখো তো এম ওয়ান সমান সমান আসলে কত হয়। এম ওয়ান সমান হয় হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর ইন্টু টি ওয়ান। আচ্ছা, তাহলে পি ওয়ান মানে কত, 2.5 ইন্টু 10⁵, 2.5 ইন্টু 10⁵ ইন্টু ভি ওয়ান মানে কত, 10⁻², 10⁻², 10⁻², আরে 10⁻² ইন্টু স্মল এম কত আমাদের, স্মল এম এটা ক্যাপিটাল এম ছিল, সো এটা হচ্ছে 32। আমরা এখানে যদি কেজিতে নেই তাহলে এখানেও কেজিতে আসবে, এটাকে গ্রামে নিলে এখানেও গ্রামে আসবে, কারণ এটা তো আর ওই যে সিআরএমএস এর সূত্র না যে এখানে কেজি নেওয়া লাগবে আরটাকে ক্যান্সেল আউট করার জন্য, তাই না? সো এখানে তো আমরা হচ্ছে দুই পাশে যেহেতু এই যে এম এম এর অনুপাত, এটা গ্রামে থাকলে এটা গ্রামে, এটা কেজি থাকলে এটা কেজিতে, সো তাহলে আমি গ্রামেই বের করবো মনে করো। তাহলে স্মল এম ওয়ান আর এখানে আর হচ্ছে 8.314 ইন্টু টি ওয়ান, যেটা এটা হচ্ছে 300 ছিল, 300 ছিল। তাহলে আমি এখান থেকে একটা এম ওয়ান কিন্তু বের করে ফেলতে পারবো। সো যখন আমি এম ওয়ান বের করবো এইবার তুমি বুঝতে পারবা আচ্ছা তাহলে এই সূত্র থেকে আমি তো এম টু যেটা সেইটাও আসলে বের করে ফেলতে পারছি। ঠিক আছে, সো এই জন্যে যেটা বললাম যে তোমার সব সময় সঠিক রাস্তায় তুমি হয়তো আগাবা না, কিন্তু পথে নামলে পথই পথ দেখায়। সো এখানে হচ্ছে আমাদের এম ইনিশিয়াল বের করে ফেললাম, এবার এম ফাইনালটা যদি বের করতে চাও তাহলে এখান থেকে হবে হচ্ছে পি ফাইনাল ডিভাইডেড বাই পি ইনিশিয়াল ইন্টু এম ইনিশিয়াল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আগে এম ইনিশিয়ালটা বের করি কত, 2.5 ইন্টু 10⁵ ইন্টু 10⁻² ইন্টু 32 ডিভাইডেড বাই 8.314 ডিভাইডেড বাই 300, এটা আসে হচ্ছে 32.07 গ্রাম। ঠিক আছে, এবং এম ফাইনাল যেটা, এটা বের করার জন্য আমাদেরকে পি ফাইনাল 1.3 ডিভাইডেড বাই 2.5 দিয়ে ভাগ করলে 16 পয়েন্ট সামথিং আসছে। এম ফাইনাল যেটা এটা হচ্ছে 16.68 গ্রাম আসছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু কতটুকু অক্সিজেন গ্যাস ব্যবহৃত হলো সেই ব্যবহৃত অক্সিজেনের ভরটা বের করতে পারবো। সো ব্যবহৃত অক্সিজেন সমান সমান হচ্ছে M1 মাইনাস M2, সো এটা হচ্ছে 32.07 মাইনাস 16.68, এটা আসে 15.39 মতো, 15.39 সরি, এটা আসে হচ্ছে 15.39, আরে
15.39 গ্রাম। হ্যাঁ, বাহ, ভেরি গুড। আমার আগে পোলাপানগুলা করে ফেলতেছে সব, সাব্বাস। ওকে। আপনার হাতের লেখার প্রশংসা করছে আমার আম্মু, আপনার মতো করে এখন লেখা শিখতে বলছে। আমার আম্মু এরকম দেখলে বলতো, জানো, যারই হাতের লেখা ভালো দেখতো আমার আম্মু আমাকে বলতো যে এই ওর মতো লেখা লিখতে পারো না। সো এটা ভালো, আমার ক্ষেত্রে কাজে দিছিল, তো আশা করি তোমার ক্ষেত্রেও কাজে দিবে। ওকে, সো গেল, এটা গেল ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, পরেরটাতে যাই। দেখো কি বললো এখানে, যে একজন ছাত্র পরীক্ষাগারে স্থির চাপে প্রমাণ তাপমাত্রায়, দেখো স্থির চাপে প্রমাণ তাপমাত্রায় কিছু পরিমাণ অক্সিজেন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলো। আচ্ছা, এতে তার বন্ধু মন্তব্য করলো গ্যাসের অণুগুলোর, দেখো, গড় বর্গবেগও দ্বিগুণ হবে। বর্গমূল গড় বর্গবেগ বলেনি কিন্তু, সিআরএমএস বলেনি, সিআরএমএস স্কোয়ারটার কথা বলছে। দেখো তো, আমরা সিআরএমএস যেটা ছিল সেটা কি ছিল, রুট ওভার ওই যে আমাদের হচ্ছে ধরো v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট 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 ডিভাইডেড বাই n দিয়ে ভাগ করে, যেগুলোকে সব স্কোয়ার করে তারপরে n দিয়ে ভাগ দিয়ে রুট করতাম। তো এটা ছিল বর্গমূল গড় বর্গবেগ। সো আমি যদি এটাকে স্কোয়ার করি, তাইলে বলো তো স্কোয়ার করলে কি এটা সরে যাবে না? অর্থাৎ এখানে কিন্তু আমরা সেই ইয়াটা পেয়ে যাব, কি বলে, আমাদের গড় বর্গবেগটা পেয়ে যাব, যে বর্গ করে যে পাবো তার গড়। ঠিক আছে, গড় বর্গবেগ যেটা সেটাও কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে সিআরএমএস স্কোয়ার করলেই কিন্তু শুধুমাত্র হচ্ছে, এগুলো আগের পড়ানো, একটু রিক্যাপ মানে জিনিসগুলো রিভিউ করলে আবার সব মনে পড়বে। তাহলে দেখো আমার, হ্যাঁ থাক। সো তাহলে দেখো আমরা প্রথমে এবার আসি, কি বললো, বলছে চূড়ান্ত তাপমাত্রা বের করতে কোন ক্ষেত্রে কি কি দেওয়া আছে। দেখো স্থির চাপ, ঠিক আছে, পি নাকি কনস্ট্যান্ট দেওয়া আছে। প্রমাণ তাপমাত্রায়, তার মানে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, কিছু পরিমাণ অক্সিজেনের তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। সো T2 যেটা, এটা হচ্ছে আমাদের বের করতে বলছে। এর ফলে আয়তন দ্বিগুণ হয়েছে। সো V1 যদি V হয়, V2 হয়ে গেছে 2V। এতে তার বন্ধু মন্তব্য করছে, যা করছে করছে। চূড়ান্ত তাপমাত্রা যদি বের করতে বলে গ নাম্বার প্রশ্ন, তাহলে স্থির চাপে যেহেতু, তাহলে পিভি সমান এনআরটি লেখো, পিভি সমান সমান এনআরটি লেখো। এইখানে স্থির চাপে যেহেতু আমাদের, তার মানে পি কনস্ট্যান্ট, মোল সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, আর এর কোনো পরিবর্তন হয়নি, তাহলে ভিআরটি এখানে সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি কি, যে V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। তাহলে এখান থেকে T2 এর মান যদি বের করতে চাই, তাহলে V2 ডিভাইডেড বাই V1, T2 এর মান যদি বের করতে চাই তাহলে কত হবে, V2 ডিভাইডেড বাই V1 ইন্টু T1। তাহলে V2 বাই V1 মানে কত, এটা হচ্ছে 2 ইন্টু T1 মানে হচ্ছে কত ছিল, 273 কেলভিন। তাহলে এখান থেকে T2 যেটা সেটা পাবো। তাহলে 273 ইন্টু 2 মানে কত, 273 ইন্টু 2, এটা মানে হচ্ছে 546 কেলভিন, 546 কেলভিন। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা আমরা পেয়ে গেলাম। এইবারে আসো ঘ নাম্বারে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তার বন্ধুর মন্তব্য যাচাই করতে বলছে। তাহলে আমাদের সিআরএমএস স্কোয়ারের সূত্রটা আগে কি দেখতে হবে। সিআরএমএস স্কোয়ারের সূত্র কিন্তু এইটা, 3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল M। এখন খেয়াল করো, আমাদের কিন্তু এই তাপমাত্রা যেটা ছিল, সেই তাপমাত্রা কিন্তু দ্বিগুণ হয়ে গেছিল, কারণ দেখো এখানে কিন্তু তাপমাত্রা যেটা ছিল সেটা দ্বিগুণ হয়ে গেছিল। তাইলে সিআরএমএস স্কোয়ার যেটা হবে সেইটাও কি আসলে পুরোটুকুর মান, আমাদের মূল গড় বর্গবেগ বলে নাই, বলছে গড় বর্গবেগ, এইটার মানটাও কি তাহলে দ্বিগুণ হয়ে যাবে না? সো এটাই বলছে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তার বন্ধুর মন্তব্যের যথার্থতা যাচাই করো। বন্ধু কি বলছিল, যে গড় বর্গবেগও দ্বিগুণ হবে। এটা তার বন্ধু মন্তব্য করলো, পরীক্ষাধীন অণুগুলার গড় বর্গবেগটাও আমাদের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে টেম্পারেচার যদি দ্বিগুণ হয়, সিআরএমএস স্কোয়ার যেটা সেটার মানও কিন্তু দ্বিগুণ হবে। এটাই বলছে। সহজ অঙ্ক, যশোর বোর্ড 2017 সালে আসা। পরের প্রশ্নে যাই। নাইট্রোজেন গ্যাস দ্বারা একটি পাত্র 20 এটিএম চাপে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভর্তি করা হলো। আচ্ছা একটু লিখে ফেলি, যে পি যেটা সেটা হচ্ছে আমাদের 20 এটিএম বলা আছে, এবং টেম্পারেচার যেটা সেটা হচ্ছে বলা আছে 27 ডিগ্রি, তো তার মানে 300 কেলভিন। একবারে লিখে ফেলি 300 কেলভিন, যা দেয়া থাকবে লিখে ফেলবো, তার মানে ওটা পড়া শেষ।
এরপরে অর্ধেক ভরের গ্যাস বের করে দেওয়া হলো এবং অবশিষ্ট গ্যাসের তাপমাত্রা এততে বাড়ানো হলো। আচ্ছা, তার মানে টি ইনিশিয়াল একটা আছে, টি ফাইনাল একটা আছে। অবশিষ্ট গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এ বাড়ানো হলো, তার মানে 27 ডিগ্রি সেলসিয়াস এ নিয়ে যাওয়া হয়েছে। তাহলে 87 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়া মানে আসলে কত? 360 কেলভিন, কারণ 27 থেকে বাড়ছে কত? 87, তার মানে 60 বাড়ছে যেহেতু, তাহলে এটাও 360 হবে। এবং গ্যাসের ভর অর্ধেক করে দেওয়া হয়েছে, তার মানে দেখো পি ইনিশিয়াল যেটা সেটা যদি এম থাকে, তার মানে পি ফাইনাল, এম ফাইনাল যেটা সেটা হচ্ছে m/2 আছে। এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া। এখন বললো প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ কত নির্ণয় করো। মূল গড় বর্গবেগ কত নির্ণয় করো। তাহলে গ নাম্বার প্রশ্নে আসি। মূল গড় বর্গবেগ বের করার জন্য আমাদের যে সূত্র লাগে, √জাস্ট 3RT ডিভাইডেড বাই m। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসাবো। √3 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার ইনিশিয়ালি যেহেতু বলছে প্রাথমিক অবস্থায়, তাহলে এটা হবে 300 ডিভাইডেড বাই ক্যাপিটাল M কত? 28 ইন্টু 10⁻⁻3। এটা খেয়াল রেখো। সো তাহলে এখান থেকে আমরা কিন্তু CRMS এর মানটা কত, প্রাথমিক অবস্থায় অণুগুলার বর্গমূল গড় বর্গবেগ কত পেয়ে যাব। 8.314 ইন্টু 300 ডিভাইডেড বাই 28 ডিভাইডেড বাই 10⁻⁻3। এটাকে যদি রুট করি তাহলে আসে 516.95 মিটার পার সেকেন্ড, যেহেতু CRMS-টাই আমরা বের করলাম। ভেরি গুড। পরের প্রশ্ন কি বললো? পরের প্রশ্ন বলল পরিবর্তিত অবস্থায় গ্যাসের চাপ পূর্বের চাপের চেয়ে কম হবে না বেশি হবে। আচ্ছা দেখো তো, পিভি সমান এনআরটি সূত্রের মধ্যে কারা কারা কনস্ট্যান্ট, কাদের অনুপাতে সূত্র আমি লিখতে পারবো? এখানে আমাদের পিভি সমান সমান হবে স্মল m বাই ক্যাপিটাল M RT। তাহলে ভাই দেখো আমাদের গ্যাসের চাপ, তার মানে চাপের একটা চেঞ্জ কিন্তু এখানে হবে। ভলিউমটা কনস্ট্যান্ট আছে, ভলিউম নিয়ে কিছু বলছে, একটা গ্যাস পাত্রের কথা বললো, তারপর অর্ধেক বের করে দেওয়া হলো, বাড়ানো হলো না, তার মানে ওই পাত্রের আয়তন কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ক্যাপিটাল M কনস্ট্যান্ট, আরও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা আমাদের গ্যাসের চাপ পূর্বের চাপের চেয়ে কম নাকি বেশি হবে ওটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে আসি, দেখো এই অনুপাতের সূত্রটা থেকে যদি যাই, তার মানে আমাদের এখান থেকে P1 ডিভাইডেড বাই M1 T1 এইটা সমান সমান, বা এভাবে যদি লিখি P ডিভাইডেড বাই MT, এই পুরো জিনিসটা কিন্তু আসলে কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? P1 ডিভাইডেড বাই M1 T1 সমান সমান P2 ডিভাইডেড বাই M2 T2। তাইলে দেখো আমাদেরকে P2 যেটা সেটা বের করতে হবে, P2 যেটা সেটা বের করতে হবে, বা P1 এর সাথে তুলনা করতে হবে, যাই বলো। তাহলে M2 T2 ডিভাইডেড বাই M1 T1 ইন্টু এখানে হবে P1। তাহলে M2 বাই M1 মানে কিন্তু মানে MF বাই MI, এটা মানে কিন্তু হাফ, এটা হচ্ছে হাফ। T2 বাই T এটা মানে হচ্ছে 360/300। ঠিক আছে, তাহলে এখান থেকে P ইনিশিয়ালের সাথে কম্পেয়ার করে আমরা বের করতে পারবো বেশি হবে না কম হবে। সো এটা কত হয়? 180/300, তো 360/300 ইন্টু 0.5, এটা আসে হচ্ছে 0.6। তাহলে P2 এর ভ্যালু হচ্ছে P1 এর থেকে 0.6 গুণ, তার মানে P2 হচ্ছে কম, P1 হচ্ছে বেশি। আমাদের তো জাস্ট তুলনা করতে বলছে, এই যে চাপটা তুলনা করলাম, বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড, বুঝলাম। তাহলে এটা হচ্ছে গ নাম্বার ছিল, এটা হলো ঘ নাম্বার প্রশ্নের উত্তর। গেল, সহজ কিন্তু একদমই সহজ, পারার মতন প্রশ্ন। পরেরটা কি? কোনো গ্যাসের অণুর ব্যাস বলে দিছে এত এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা বলে দিছে এত, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে তাদের বেগ বলে দিছে এত। বললো এনটিপিতে গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। এনটিপি মানে ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। সো আমাদের দেখো স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু মূল গড় বর্গবেগ বলে দেওয়া আছে, তার মানে আমাদের একটা CRMS দেওয়া, CRMS যেটা সেটা দেওয়া আছে হচ্ছে 500 মিটার পার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড। এবং এনটিপিতে গ্যাসের ঘনত্ব। সো আমরা ওই ঘনত্ব যেহেতু CRMS দেওয়া আছে, তাহলে CRMS এর সাথে ঘনত্বের সম্পর্ক কি আছে? একটা সূত্র জানতাম না, √3P ডিভাইডেড বাই রো। তাহলে আমরা কিন্তু ওই পার্টিকুলার প্রেসারের জন্য ঘনত্ব কত সেটা বের করতে পারবো এই CRMS বেগ নিয়ে। তাহলে 500 এখানে লিখলাম সমান সমান
এখানে বসাবো হচ্ছে 3 ইন্টু প্রেশার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে 1 atm চাপ 101.325 ডিভাইডেড বাই রোটা কত, এই রোটা এখান থেকে বের হয়ে যাবে, ঘনত্বটা কত সেটা বের হয়ে যাবে। তাহলে 500 স্কোয়ার, সরি 3 ইন্টু 101.325 ডিভাইডেড বাই অ্যান্সার, এটা করলে কত আসে 1.21 বা 22 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, একটু দেখি আরেকবার হিসাব করে, 3 ইন্টু 101.325 ডিভাইডেড বাই 500 স্কোয়ার, হ্যাঁ 1.22 এত কেজি পার মিটার কিউব। ঠিক আছে, ওকে, ভেরি গুড, গেল। এটা হচ্ছে গ নাম্বারের উত্তর, এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। ভালো কথা, ঘ এর উত্তরটা কি একটু দেখি। ঘ কি বললো, উদ্দীপকের তথ্য থেকে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষ সংখ্যা কোন ক্ষেত্রে বেশি, ক্লসিয়াস এবং বোলসম্যানের সমীকরণ ব্যবহার করে তুলনা করো। এখন দেখো আমাদের কিন্তু প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা দেওয়া আছে, অণুর ব্যাস বলা আছে, তার মানে দেখো সিগমা দেওয়া, আমাদের সিগমা দেওয়া আছে, কত দেওয়া 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার দেওয়া আছে। তারপরে প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা বলা আছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 20, এতটি পার সেন্টিমিটার কিউব, পার সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যদি একবারে মিটার কিউবে নিয়ে যাই তাহলে কি করব, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 20 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 6, এতটি পার মিটার কিউব। কারণ আমরা তো জানি যে ওই যে 1 মিটার কিউব এটা মানে তো 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, তাহলে প্রতি সেন্টিমিটার কিউবে যতটুকু থাকবে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউবে কিন্তু তার এতগুণ থাকবে। তাহলে এর মানও আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি বলছে দেখো, যে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা, তার মানে কি n/t বের করতে বললো না, n/t। আচ্ছা, এই n মানে কিন্তু ওই যে সংঘর্ষ সংখ্যা কত সেটা, গড়মুক্ত পথে ক্লাসটা করো তাহলে বুঝবা। n/t এটা সমান সমান বলো তো, এখানে আমরা সূত্র ওই যে প্যাচ লেগে যায় CRMS বাই ল্যামডা, তাহলে ল্যামডা বাই CRMS। তাহলে আমরা কি দেখতে বলছিলাম, যে এখানে বলছে প্রতি সেকেন্ডে কয়টা, তার মানে নিচে এককটা পার সেকেন্ড হিসেবে থাকবে। এখন সাপোজ আমি যদি ল্যামডা বাই CRMS করি, তাহলে বলো তো এই নিচে উপরে একক যেটা এটা হচ্ছে মিটার, আর নিচে একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে মিটার মিটার কাটাকাটি করে সেকেন্ড থাকলো, তাহলে তো এটা দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় যেটা ওইটা নির্দেশ করছে। মানে পার সেকেন্ডটা আমাদের মানে সেকেন্ডটা নিচে থাকতে হতো যদি প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা বের করতে চাইতাম, তার মানে এটা উল্টাটা, CRMS বাই ল্যামডা, CRMS ডিভাইডেড বাই ল্যামডা বের করতে হবে। তো আমরা তো CRMS এর ভ্যালুটা জানি, দেওয়া আছে 500, CRMS এর ভ্যালুতে দেওয়া আছে 500। এখন আমাদেরকে যেটা তুলনা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্লসিয়াস এবং বোলসম্যান। সো ক্লসিয়াসের ক্ষেত্রে সূত্রটা কি ছিল, ক্লসিয়াসের ক্ষেত্রে সূত্র ছিল সিম্পলি 1 ডিভাইডেড বাই n পাই সিগমা স্কোয়ার, আর বোলসম্যানের ক্ষেত্রে সূত্র ছিল হচ্ছে 3/4n পাই সিগমা স্কোয়ার, এবং ম্যাক্সওয়েলের ক্ষেত্রে সূত্র ছিল কি 1/√2n পাই সিগমা স্কোয়ার। তাহলে এই দুইটার মধ্যে তুলনা করে আমাদেরকে বের করতে হবে কোন ক্ষেত্রে সংঘর্ষ সংখ্যা বেশি। তাহলে খেয়াল করো এই দুইটার মধ্যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ল্যামডা সি এর যে মান, এই মানটা কিন্তু বড় ল্যামডা বি এর থেকে, কারণ 1/n পাই সিগমা স্কোয়ার, দেখো 1/n পাই সিগমা স্কোয়ার এইটুকু কিন্তু আমাদের ল্যামডা সি নির্দেশ করে, তাহলে ল্যামডা সি এর মানটা কিন্তু বড়, ল্যামডা বি এর মানটা ছোট। জাস্ট অনুপাতের কনসেপ্ট থেকে ইউজ করলাম, তুমি ভাগ দিয়ে দেখলেও দেখতে পারো, বা দেখো এইটার মান যা, এইটার মান হচ্ছে আগেরটার 3/4, আর 1/n বাই সিগমা স্কোয়ারের 3/4 অংশ, 3/4 অংশ, তার মানে 1/n বাই সিগমা স্কোয়ারের 3/4 ভ্যালু। ঠিক আছে, তাহলে এই ল্যামডা সি এর মান বড়, তাহলে ল্যামডা সি এর মান যদি বড় হয় তাহলে যার ল্যামডা সি বড় তার কিন্তু n/t যেটা হবে, আমরা যদি এভাবে হিসাব করি CRMS তো দুইজনেরই সেম, তাহলে এইটা তার ছোট হবে আর CRMS বাই ল্যামডা বি এটা কিন্তু বড় হবে। ঠিক আছে, যার এটার মান ছোট, যার এটার মান ছোট তার কিন্তু সংঘর্ষ প্রতি মানে প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা তার কিন্তু বড়। ঠিক আছে, ওকে, পারফেক্ট পারফেক্ট। তাহলে আশা করি বুঝতে পারছো ঘ নাম্বার। ঠিক আছে, এই
সিকিউটা আমাদের কলেজে মিড টার্মে আসছিল, বাট তখন পারি নাই। এগুলো নিয়ে একদম চিন্তা করবা না, কারণ হচ্ছে কি আসলে তোমরা প্রথমবারের মতন যে কোনো জিনিসই দেখছো, তো দেখা যাবে যে একবার পড়ে গেলে হয় না, ওই কয়েকবার করে পড়তে পড়তে মাথায় যখন পার্মানেন্ট মেমোরিতে গেঁথে যায়, তখন একটা প্রশ্ন আসলে তুমি যে কোনো সময় অ্যান্সার করে ফেলতে পারো। কিন্তু হচ্ছে ওই প্রথমবার একবার পড়ছি এবার সব অঙ্ক করতে পারবো, এইটা করাটা টাফ। তো যত প্র্যাকটিস করবা তত আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে দেখবা। সো এগুলো নিয়ে বদার্ড হয় না, কিন্তু শিখে রাখো আর কি। ওকে, তাহলে আমরা তুলনা করতে পারলাম। আশা করি আমার সমীকরণগুলো সব ঠিক আছে। বোল্টজম্যানেরটা এটাই, ক্লসিয়াসেরটা এটাই, এবং ম্যাক্সওয়েলেরটা তো যদিও লাগছে না, তাহলে একটার থেকে একটা বেশি কম হলে তাহলে এখান থেকে আমরা এটা কম্পেয়ার করে দেখতে পারবো। ঠিক আছে, তারপরেরটাতে যাই। কি বললো এখানে দেখো, 168 গ্রাম নাইট্রোজেন পূর্ণ 168 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটা বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। সমুদ্র পৃষ্ঠের চাপ, বায়ুর চাপ, তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তলদেশের তাপমাত্রা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস, পানির ঘনত্ব দেওয়া আছে, জি দেওয়া, আর দেওয়া আছে। কি বললো, সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত বের করতে। সো সমুদ্র পৃষ্ঠে গতিশক্তি কত হবে, সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি, সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি, সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি। গতিশক্তির সূত্রটা কি ছিল, এই যে F/2 nRT ছিল না। তো নাইট্রোজেন গ্যাস তো ভাই F5/2, নাইট্রোজেন যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস, কত মোল ছিল 168 গ্রাম। তাহলে 168কে ডিভাইডেড বাই 28 করতে হবে কত মোলের জন্য, আর মানে 8.314, এবং দেখতে হবে সমুদ্র পৃষ্ঠে আমাদের টেম্পারেচার কত ছিল। সমুদ্র পৃষ্ঠে টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস বলে আমরা এখানে 273-এর সাথে 30 যোগ করে কেলভিনে বসাই দিব। তাহলে এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত সেটা। ভেরি গুড, বের হয়ে গেল। এইবার দেখো বলছে তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় হ্রদের গভীরতা নির্ণয় করা সম্ভব কি না। আচ্ছা দেখো, আমাদের বলছে উপরে তাপমাত্রা হচ্ছে 303 কেলভিন, উপরে তাপমাত্রাটা হচ্ছে 303 কেলভিন, এবং নিচের তলদেশের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। 14 মানে কত, 287 কেলভিন, 73-এর সাথে 14 যোগ করলে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে হ্রদের গভীরতা বের করতে বলছে। সো যদি আমাদের হ্রদের গভীরতা H হয়, এইখানে আমাদের বায়ুচাপ কত বলছে, এটা হলো PATM, যেটা সেটা বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এইখানে যে চাপটা সেটা কত, এটা হচ্ছে PATM এর সাথে H-ρ-কে যোগ করতে হবে। তাহলে দেখো যে আমাদের পানি ঘনত্ব কিন্তু বলে দিচ্ছে আবার 1025, এটা খেয়াল রেখো। তাহলে আমরা এখানে হাইটটা বের করতে বলছে না নাকি, হ্যাঁ, হ্রদের গভীরতা নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে আমরা এখান থেকে ওই যে PV সমান সমান nRT দিয়ে যখন করব, তখন দেখো উপরের PV সমান nRT, নিচের PV সমান nRT। সো নিচে তো আমাদের আয়তন ছোট থাকবে, উপরে আয়তনটা বড় হয়ে যাবে, তাই না। কত গুণ বড় হয়ে গেছে বলছিল, যে আয়তনটা অর্ধেক হয়ে গেল। তো তার মানে উপরে এইখানে তার ভলিউম যদি V হয়, এখানে তার ভলিউম হবে V/2, এটাও আমাদের বলে দেওয়া। তাহলে V এর চাপের এবং T এর কিন্তু চেঞ্জ হয়েছে, N এর কোনো চেঞ্জ হয়নি, R এর কোনো চেঞ্জ হয়নি, এই দুইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমরা কিন্তু P1V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2V2 ডিভাইডেড বাই T2 এখান থেকে করে ফেলতে পারি। সো তাহলে P1 এর যে ভ্যালুটা সেটা কত হচ্ছে, P1 এর ভ্যালু আমি যদি উপরটাকে 1 ধরি, নিচেরগুলাকে 2 ধরছি ধরো, তাহলে উপরে বসবে হচ্ছে 101,325 ইন্টু V1 মানে যদি ওইটা তো উপরে ধরছিলাম, এটাকে যদি V বলি, ডিভাইডেড বাই T1 মানে হচ্ছে 303 কেলভিন, 303 কেলভিন সমান সমান ডিভাইডেড বাই T2 যেটা সেটা হচ্ছে 287 কেলভিন, এবং P2 যেটা এটা হচ্ছে 101,325 প্লাস হচ্ছে H-ρ-g ইন্টু ভলিউম হচ্ছে V/2। তাহলে দেখো রো এর মানটা কত বসাবা, 1025, এখান থেকে জি এর মানটাও দেওয়া আছে, বলছে কত 9.8 বসাতে, জি এর মানটা বসাবো 9.8, এগুলো একটু অন্য কালার দিয়ে লিখে দিই, এইটা হচ্ছে 1025, এটা হচ্ছে 9.8। ওকে, তাহলে এখান থেকে তুমি সবগুলোর ভ্যালু দেওয়া আছে, এই ভি ও কাটাকাটি হয়ে যাবে,
এখানের ভি ভি কাটাকাটি হয়ে যাবে, তার মানে আমরা এখান থেকে যে এইচ পার্টটা আছে এইচ এর মানটা বের করে ফেলতে পারবো। ইজি, সো ইজি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবো। এরপরে আসো আর দুইটা প্রবলেম দেখব, বেশি না, আর দুইটা প্রবলেম দেখো। এটা ওই যে আপেক্ষিক আর্দ্রতা, এই টাইপের প্রবলেম। কি বলছে দেখো, বিজ্ঞানের ছাত্রী জ্যোতি আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে দুপুরের তাপমাত্রা পেল 32 ডিগ্রি সেলসিয়াস। ওই দিনের শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস জেনে সে আপেক্ষিক আর্দ্রতা পেল 75%। আবার ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেল 20 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। আচ্ছা, সো প্রশ্ন কি বলল? প্রশ্ন আমাদেরকে বলল যে উদ্দীপকের আলোকে দুপুরের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করো। দেখো, কখন দুপুরের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করতে বলছে। তো আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে? এখানে হচ্ছে আমাদের দুপুরের তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন দুপুরের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করতে হবে। তো যেহেতু শিশিরাঙ্কটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাইলে দেখো আমরা এখানে লিখতে পারি না, কি জানি, আর সমান সমান স্মল এফ ডিভাইডেড বাই কিন্তু ক্যাপিটাল এফ। সো স্মল এফ মানে কি ছিল? স্মল এফ মানে হচ্ছে ছিল শিশিরাঙ্কে বাষ্পচাপ। স্মল এফ মানে ছিল শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ। আর এখানে ছিল হচ্ছে বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। এটা ছিল হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে দেখো আর এর মান কিন্তু 75% ছিল। সো আর এর মান ছিল 75%, ভেরি গুড। শিশিরাঙ্কটা কত ছিল? ও বলছে 10 ডিগ্রি। সো 10 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ কত ছিল? 9.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প, বায়ুর তাপমাত্রা কত ছিল? 32। তাহলে 32 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ, তোমার পরীক্ষা কিন্তু সবা লিখবা না, একদম পুরোপুরি লিখবা। তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল এফ যেটা পাবো সেটা হচ্ছে 9.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 75 ডিভাইডেড বাই 100। তাহলে এটা কত হয়? আমরা এটাই পেয়ে যাব যে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত, সেটাই কিন্তু বের হয়ে আসছে। 9.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 0.75। এটা আসে হচ্ছে 0.0123 মিলিমিটার, মিটার পারদ-চাপে আছে, তাহলে এত মিটার পারদ-চাপ। ঠিক আছে, গ নাম্বার গেল। তারপরের প্রশ্ন বলছে ঘ নাম্বার। ঘ নাম্বারের প্রশ্ন কি বললো দেখো। ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলল, জ্যোতির মনে হলো দুপুরের তুলনায় সন্ধ্যায় তাড়াতাড়ি ঘাম শুকাচ্ছে। জ্যোতির মনে হলো যে দুপুরের তুলনায় সন্ধ্যায় তাড়াতাড়ি ঘাম শুকাচ্ছে, তার মানে কি? সন্ধ্যাবেলায় আপেক্ষিক আর্দ্রতা দুপুরের তুলনায় কম ছিল। তাহলে আমরা সন্ধ্যার, দুপুরের আপেক্ষিক আর্দ্রতা তো দেওয়া আছে, দুপুরের আর্দ্রতা, দুপুরের আর সেটা ছিল হচ্ছে 75%। আমাদেরকে যেটা দেখাতে হবে সন্ধ্যার আর্দ্রতাটা কত, সন্ধ্যায় আর কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সন্ধ্যার আর যখন বের করব তখন আমাদের উপরে কি বসবে? উপরে বসবে হচ্ছে যতটুকু জলীয় বাষ্প আছে। হ্যাঁ, কতটুকু জলীয় বাষ্প আছে? ওই যে শিশিরাঙ্কে যতটুকু জলীয় বাষ্প আছে সেইটাই তো আমাদের জলীয় বাষ্পের পরিমাণ, তাই না? আর মানে সবসময় কি? আর মানে হচ্ছে শিশিরাঙ্কে আমাদের হচ্ছে এফ কত, সেটা জলীয় বাষ্পচাপ কত। আর নিচে আমরা কি লিখব? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রিতে এফ কত। ঠিক আছে, তাহলে এইখান থেকে আরের একটা ভ্যালু বের হয়ে যাবে। তো শিশিরাঙ্কে মানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা ছিল 9.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এবং 20 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 17.54 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এখান থেকে আমরা কিন্তু আর এর ভ্যালুটা বের করে তুলনা করতে পারবো কোনটার বেশি কোনটার কম।
9.22 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 17.54 ডিভাইডেড বাই 10⁻³ এটা একবারে দেখো, তুমি তো চালাক মানুষ, আমি নালে বোকা। তুমি তো এইটা কাটাকাটি যদি করে দাও তাহলে কিন্তু ক্যালকুলেশন একবারে সহজ হয়ে যায়। তাহলে এখানে একবারে আসে 9.22 ডিভাইডেড বাই 17.54। সো এটা আসে হচ্ছে যদি 100% দিয়ে গুণ দাও তাহলে আসে 52.56%। এটা হচ্ছে আর এর মান। অর্থাৎ সে ঠিকই অনুভব করছে, অর্থাৎ সন্ধ্যাবেলায় ঘাম কিন্তু তাড়াতাড়ি শুকাবে। সো সন্ধ্যায় আর্দ্রতা কম থাকায়, আপেক্ষিক আর্দ্রতা কম থাকায় ঘাম দ্রুত শুকাবে। বুঝতে পেরেছো? ওকে, তুমি ইয়া কইরো রকিবুল, তুমি হচ্ছে ওই ডিসকাশন গ্রুপে দিও, ওইখান থেকে দেখে তারপরে বলবো না প্রশ্নটা কি। জ্যোতির মনে হলো দুপুরের তুলনায় সন্ধ্যায় ঘাম তাড়াতাড়ি শুকাচ্ছে, তাহলে মেইন আইডিয়াটা কিন্তু এইটাই গেল। এটা আমাদের লাস্ট প্রশ্নের পরে দেখি কি বলছে। এখানে বললো একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদনের জন্য নিচের উপাত্ত সংগ্রহ করলো। এই যে নিচের উপাত্ত সংগ্রহ করছে। শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ দেওয়া আছে, সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ দেওয়া আছে, বায়ুর তাপমাত্রায় গ্লেসারের উৎপাদকও দেওয়া আছে। আচ্ছা, এছাড়া কি বলছে? 14°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 11.99। ওকে, তারপরে 16°C তাপমাত্রায় এটা হচ্ছে 13.63। ভালো কথা। তারপরে 28°C তাপমাত্রা এটা 28.35। ভালো কথা। তারপরে 30°C তাপমাত্রা এটা হচ্ছে 31 সামথিং। এরপরে আসো 32°C তাপমাত্রা এটা হচ্ছে 35। এবং ফাইনালি 34°C তাপমাত্রা এটা হচ্ছে 39 সামথিং। আচ্ছা, তো আমাদের কি বের করতে হবে? আমাদের প্রথমে বের করতে হবে ওই দিনে ঢাকার শিশিরাঙ্ক কত। সো ঢাকার শিশিরাঙ্কের জন্য আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করবো আগে, গ্লেসারের উৎপাদক দিয়ে যেহেতু আছে। দেখো তোমার কিন্তু এখানে থিটা ডি দেওয়া আছে, শুষ্ক বাল্ব তাপমাত্রা কত, থিটা ডাব্লিউ দেওয়া আছে এবং গ্লেসারের উৎপাদকও দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে দেখো ঢাকার শিশিরাঙ্ক যদি বের করতে চাই তাহলে ওই সূত্রের মধ্যে ফেলবো থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু থিটা ডি মাইনাস থিটা সমান হচ্ছে জি ইন্টু থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা থিটার মান যদি বের করতে চাই তাহলে কত হয়? ঢাকার শিশিরাঙ্ক থিটার মান হবে হচ্ছে থিটা ডি মাইনাস জি ইন্টু থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ। তাহলে কত হবে দেখবা, এখানে ঢাকার ক্ষেত্রে থিটা ডি হচ্ছে 28.6 মাইনাস জি হচ্ছে 1.664 ঠিক আছে, 1.664 ইন্টু থিটা ডি মাইনাস থিটা ডাব্লিউ হচ্ছে 28.6 মাইনাস থিটা ডাব্লিউ হলো 20। তাহলে এখান থেকে আমরা কিন্তু থিটার মানটা কত, অর্থাৎ ওই দিনের শিশিরাঙ্ক কত সেটা পেয়ে যাব। 28.6 মাইনাস 20 ইন্টু 1.664। এখান থেকে 28.6কে বাদ দিতে হবে, তাহলে আসে 14.28 গ নাম্বারের উত্তর গেল। ঘ নাম্বারটা আমরা করছি একটু আগেই, সেটা পুরোটা করব না। দেখি প্রশ্নটা পরে কি চাইছে। উপরোক্ত তথ্যের ভিত্তিতে কোন ব্যক্তি কোথায় অধিকতর অস্বস্তি বোধ করবে? সো যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে সেইখানেই কিন্তু সে অধিকতর অস্বস্তি বোধ করবে। অর্থাৎ আমাদেরকে এখানে প্রথমে আগে ঢাকার জন্য আর কত সেটা বের করতে হবে। ঢাকার আর কত, সেটা কত হবে? ঢাকাতে তুমি যে শিশিরাঙ্কটা পাইছো, সেই শিশিরাঙ্কে চাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এবং আমাদের ঢাকার থিটা ডি তাপমাত্রায় হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। থিটা ডি তাপমাত্রাতে এফ কত সেটা বের করতে হবে। এটার প্রসেস নিয়ে কিন্তু ম্যাথ দেখাইছি, কারণ সবগুলোর ভ্যালু কিন্তু দেওয়া আছে তোমার এখানে, ওই ঐকিক নিয়ম করে করতে হবে। তারপরে আসো দিনাজপুর। সো দিনাজপুরে গেলে একই কথা, দিনাজপুরে যদি আর বের করতে চাও তাহলে তোমার শিশিরাঙ্কে চাপ কত, আগে শিশিরাঙ্কটা বের করে নিতে হবে। সেক্ষেত্রে এই প্রশ্নের জন্য তো আমরা এখান থেকে ঢাকার শিশিরাঙ্কটা পাইছিলাম, তাহলে পরবর্তীতে দিনাজপুরের জন্যও কিন্তু আগে আর এফটা বের করে নেওয়া লাগবে। এই এফটা আগে হচ্ছে আমাদের চার্ট থেকে বের করতে হবে, গিভেন চার্ট থেকে বের করব।
গিভেন চার্ট থেকে গ এর মতো বের করব, গ এর মতন বের করব। এরপরে হচ্ছে থিটা ডি তাপমাত্রা কত ছিল 32, সো তাহলে এরপরে হচ্ছে ওই 32 ডিগ্রি সেলসিয়াসে 32.5 এ চাপ কত, 32.5 ডিগ্রি সেলসিয়াসে এফটা কত। আর এই ক্ষেত্রে কত তাপমাত্রায় সেটা, এই ক্ষেত্রে হচ্ছে বাইরের তাপমাত্রা 28.6 ছিল, সো 28.6 ডিগ্রি সেলসিয়াসে এফ কত। মানে তোমাকে ঐকিক নিয়ম করে এই চাপগুলো বের করতে হবে। দেখো সবগুলোর ডেটা কিন্তু তোমার এখানে দেওয়া আছে। তুমি হচ্ছে যেমন এখানে কত লাগতো 14.28, তোমার হচ্ছে 14 আর 16-র মধ্যে সম্পর্ক দিয়ে এই শিশিরাঙ্কটা উপরেরটা বের করতে পারবা। তারপর 28.6 বলছে, 28 আর 30-এর ইন্টারপোলেশন করে তুমি 28.6-এরটা বের করতে পারবা। একইভাবে 32.5-এরটা বের করার জন্য দেখো 32 আর 34-এর মধ্যে সম্পর্ক নিয়ে তুমি 32.4-এর জন্য চাপটা বের করতে পারবা। এবং একইভাবে আমাদের হচ্ছে শিশিরাঙ্ক এখান থেকে বের করে দিনাজপুরের শিশিরাঙ্ক কত এটা বের করে তারপরে কিন্তু ওই দিনাজপুরের জন্য আমাদের এখানে চাপ কত সেটা বের করতে পারবা। ঠিক আছে, সো তাহলে দুইটার মধ্যে তুলনা করে তখন দেখতে হবে কার আপেক্ষিক আর্দ্রতা বেশি কম, সেটার বেসিসে আমাদের ডিসিশন দিতে হবে। যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে সেখানে অস্বস্তিবোধ বেশি করবে। ওকে, সো এই ছিল আমাদের পুরো আদর্শ গ্যাস অধ্যায়টা। সো এরপরে তোমাদের একটা রিক্যাপ ক্লাস হবে এবং এমসিকিউ ক্লাস হবে। সেইখানে হচ্ছে ইমন ভাইয়া তোমাদের বাকিটুকু যেটা ঝালাই করা বলে সেই ঝালাইটা ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে করে দিবে। সো আমি চেষ্টা করছি মোটামুটি পুরো চ্যাপ্টারটা সুন্দর মতন গুছাই দেওয়ার জন্য। তোমরা নোটটা সাথে রেখো, এই নোটটা ইনশাল্লাহ একেবারে তোমাদের অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। এবং পরীক্ষার আগেও যদি নোটটা ভালোভাবে দেখে যাও তাহলে দেখবা পুরো জিনিসগুলো সুন্দর মতন মাথায় চলে আসছে। সো ম্যাথের থেকে চেষ্টা করবা যে হচ্ছে তোমার কনসেপ্ট যেগুলো আছে সেইগুলা একটু মানে কয়েকদিন পর পর রিভাইজ করতে। দেখো নতুন পড়া পড়তে যতক্ষণ সময় লাগে, বারবার বলতেছি রিভিশন দিতে কিন্তু সময় লাগে কম, কিন্তু তুমি যদি নতুন পড়ার 1 মাস 2 মাস পরে গিয়ে আবার রিভিশন দাও তখন ওটা একদম নতুন পড়ার মতনই তোমার সময় খেয়ে নেবে। এই জন্য চেষ্টা করো যখনই যেটা পড়ছো একটু রিপিটেড রিভিশনের মধ্যে থাকলে, বারবার রিভিশন দিতে থাকলে একবারে না মাথায় গেঁথে যায়, তখন আর পরবর্তীতে ওই ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা আর থাকে না খুব বেশি। এই জন্য যত দ্রুত সম্ভব চেষ্টা করো যে রিভিশন দিয়ে পরীক্ষার আগেই বারবার রিভিশন দিয়ে জিনিসগুলোকে মাথার মধ্যে গেঁথে নেওয়ার জন্য। আর এই ছিল আমার সাইকেল 3 এর ক্লাস। আশা করি সামনে আবার ইনশাল্লাহ কোনো নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।